बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअ व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে চ্যাপ্টারটা আমরা পড়তেছিলাম গতদিন, এর ইম্পর্টেন্ট চ্যাপ্টার, অনেক কিছু অনেক সার কথা ছিল। এটার নাম ছিল ওয়াই মাদার্স আর নট ফাদার্স, মারা কেন বাবা নন বা বাবার মতো না আর কি। আচ্ছা, এখানে একটা একটা প্যাসেজ আছে, আমরা এটা পড়ি, পড়ে সেটার সাথে ইসলামী নর্মস এবং লাইফস্টাইল একটু করি, আমরা একটু কম্পেয়ার করি। এখানে বলতেছেন যে একজন 40-year-old মহিলা, তার ফিলিংগুলো এখানে আলোচনা করবেন। 40-year-old নন ওয়ার্কিং আর শুড বি সে আনওয়েজড মাদার অফ দুই বাচ্চার মা, 40 বছর বয়স, কাজ করেন না, কোনো কাজ করেন না মানে উপার্জনের জন্য কিছু করেন না, গৃহবধূ। শি নোজ দ্যাট ইট ইজ বাই হার এফোর্টস প্রাইমারিলি দ্যাট ফ্যামিলি লাইফ রান স্মুথলি। উনি জানেন যে উনি ঘরে বসে আছেন দেখে বা উনি ধরে আছেন দেখে পরিবারটা সুন্দর করে চলতেছে। শি কালেক্টস দ্য চিলড্রেন ফ্রম স্কুল, অ্যারেঞ্জেস দ্য ফ্যামিলিজ সোশ্যাল শিডিউল, কুকস, ক্লিনস, লন্ডার্স, আয়রনস, এইসব কাজগুলো উনি করেন। বাচ্চাদেরকে স্কুল থেকে আনেন, তারপরে সামাজিক পরিবারে যে সামাজিক শিডিউল যেগুলো থাকে, যা কিছুই থাকে সেগুলো উনি অ্যারেঞ্জ করেন। উনি রান্না করেন, উনি ঘর পরিষ্কার করেন, উনি লন্ড্রি করেন, কাপড় ধোন বা কাপড় মেশিনে হলে ধোন, যাই হোক, সেগুলোকে ইস্ত্রি করেন। ইয়েট বলে তার কথা বলতেছেন এখন, তার ফিলিংটা। আই সামটাইমস থিঙ্ক আই এম এ কমপ্লিট ফেলিয়ার। আমি কখনো মনে করি যে আমি একদম ব্যর্থ একজন মানুষ। আই ফিল আই এম মেকিং নো কন্ট্রিবিউশন টু দ্য ফ্যামিলি। আমার বোধ হয় যে আমি ফ্যামিলিতে কোনো কিছু কন্ট্রিবিউট করতেছি না বা কোনো অবদান নাই আমার। আই ফিল হেল্পলেস ওয়েন মাই হাজব্যান্ড ওয়ারিজ অ্যাবাউট দ্য বিলস। আমার হাজব্যান্ড যখন বিলগুলো কী করে পে করবে ওটা নিয়ে যখন একটু মানে চিন্তা ভাবনা করে বা দুশ্চিন্তায় ভোগে, আমার তখন হেল্পলেস লাগে। বিকজ আই ডোন্ট ডু এনিথিং টু হেল্প দ্য ফ্যামিলি ফাইন্যান্সেস। আমি ফ্যামিলি ফাইন্যান্সকে হেল্প করার জন্য কিছু করি না। আই জাস্ট স্পেন্ড হিজ মানি। বুঝছেন, তোমার ফিলিংটা কোথেকে আসতেছে? আমি তার পয়সাগুলা খরচ করি। At the grocery store, buying the children's school uniforms, getting the vacuum cleaner serviced. আমি এইসব কাজ করতে গিয়া, বাচ্চাদের পয়সা মানে স্কুলের ফি দিতে গিয়া, ভ্যাকুয়াম ক্লিনারকে সার্ভিস করতে গিয়ে তার পয়সাটাই খালি খরচ করি, নিজে তো কিছু করি না। আচ্ছা, I look around at other mothers who go out to work. যা আমি অন্যদের দিকে তাকায় দেখি যারা কাজ করতে যায় বাইরে, অন্য মারা। And I can see what a difference it makes to their sense of worth. এবং আমি দেখি যে পার্থক্যটা কোথায়, মানে তাদেরকে সবাই অনেক মনে করে, মানে ওয়ার্থ মনে করে, অর্থাৎ দামি মনে করে, অথবা কাজের মনে করে বা কন্ট্রিবিউটিং মনে করে, আচ্ছা, সফল মনে করে। ওকে, দে মে নট বি আর্নিং অ্যাজ মাচ অ্যাজ দেয়ার হাজব্যান্ডস, বাট অ্যাট লিস্ট দে ক্যান বাই এ নিউ ড্রেস উইদাউট ফিলিং গিল্টি। মানে ঠিক আছে, তারা হয়তো তাদের হাজব্যান্ডের সমান আর্ন করে না, কিন্তু চট করে নিজের একটা নতুন কাপড় কিনে ফেলতে পারে উইদাউট ফিলিং গিল্টি। আর উনি বলতেছেন যে ওনার এই গিল্টটা কই থেকে আসে। এটা কিন্তু সমাজ দিনের পর দিন অনেক কথা বলতে বলতে এটা বাংলাদেশে এটা চলে আসছে। দেয়ার আর শাশুড়িজ, আমরা জানি যে বউ কাজ করবে, এটাই হলো বউয়ের 1 নম্বর যোগ্যতা, যে বউ চাকরি করে। আমাদের এই বাংলাদেশে হয়ে গেছে জিনিসটা এখন আস্তে আস্তে। আর আমি তো বললাম যে একটা বিয়ে আমার হাতে ভেঙে গেল। আপনাকে বলছি হয়তো যে একদম সিমিলার ব্যাকগ্রাউন্ডের, মানে ছেলেটা বাবা কুয়েতে ছিলেন ফর মেনি ইয়ার্স, নন কমিশন আর্মির ছিলেন, রিটায়ার্ড, এখন বাড়িতে চলে আসছেন। মেয়েটার বাবাও ওয়ারেন্ট অফিসার ছিলেন, ওটা নন কমিশন, একটা র্যাঙ্ক, উনিও কুয়েতে ছিলেন। একজন কি চিনেন না, বাট কুয়েতে বড় একটা আছে না, কন্টিনেন্ট আছে না, আমাদের এখানে ছিলেন, রিটায়ার্ড দুইজনই ধরেন ঢাকা শহরের ওই সস্তা যেসব জায়গাগুলো, ওগুলোতে যাতে একটা বাসস্থানের ব্যবস্থা করছেন এবং থাকতেছে। খুবই কম্পেটেবল ফ্যামিলি দুইটা। ছেলেটা একটা প্রাইভেট ইউনিভার্সিটির টিচার, আর মেয়েটা একই সাবজেক্টে পাস করছে, লুকিং ফর জব আর কি। তো এখন
উনি আমার পিছনে পিছনে ঘুরছেন ভদ্রলোক বেশ কিছুদিন, ওই উত্তরা হালাকে আরিফের বাসায় এসে গেছেন ওনার মেয়েটার জন্য একটা পাত্র। তো আমি যখন এই সম্বন্ধটা দিলাম তখন ছেলেটা ওই একটা আমাদের যে সিস্টেম আছে আর কি, প্রাথমিকভাবে দুইজন দেখার মানে ফ্যামিলি হওয়ার পরে তাদেরকে আমরা একটা করে দিই এখানে, মানে দেখা সাক্ষাতের ব্যবস্থা করে দিই থার্ড পার্সনের প্রেজেন্সে, মানে বাবা থাকে বা মা থাকে বা একজন বাবার ডেজিগনেটেড কেউ থাকে মেয়ের ওয়ালির, সেটা ব্যবস্থা করে দিই। সেরকম অবস্থায় ছেলেটা বাইরে হয়ে আমার বললো যে স্যার আমার তো মনে হয় উনি চাকরি করতে বদ্ধপরিকর। তা আমি বললাম এটা তো এমন কোনো কথা না, এটা তো হাজব্যান্ড ওয়াইফ, একটা মুসলিম ছেলে আর মেয়ে তারা ডিসাইড করবে তারা কি করবে না করবে, দরকার না হলে চাকরি করবে না, এটি তো ইসলামিক নর্ম। মানে ইসলামী এই যে কথাগুলো এটা কোনো মুসলিমের মনে হয় উচিত না, যেগুলো আমরা পড়লাম এই মাত্র। কারণ ইসলাম মেয়েদেরকে একেবারেই ভরণ পোষণের লাইনে কোনো রেসপন্সিবিলিটি দেয় না, আনলেস হাজব্যান্ড একদম ক্রিপল বা মরে গেছেন বা পক্ষাঘাতগ্রস্ত বলি না আমরা, প্যারালাইজড, এরকম অবস্থায় হয়তো, অথবা একটা অনেক সময় একটা ডিফিকাল্ট সিচুয়েশন হইতে পারে যে একজনের ইসে চলতেছে না, এটা হইতে পারে কখনো, কিন্তু স্বাভাবিকভাবে তো কখনোই দেয় না, কারণ এই গিল্টি ফিলিং আসার কোনো প্রশ্নই ওঠে না। তখন ওই ছেলেটা আমাকে বললো যে তার ওয়াইফ চাকরি, আমি জানতাম আগে থেকে যে তার ওয়াইফ চাকরি, সে চাকরি করাবে না বা করতে চায় না যে তার ওয়াইফ চাকরি করুক। তো আমি যখন মেয়ের বাপকে বললাম, মেয়ের বাপ আমার বলতেছে যে এত পড়াশোনা করালাম মেয়েরে এমনি বসে থাকার জন্য নাকি? আমি বললাম জান, ওর সাথে কথার দরকার, আমি বিয়ে ভেঙে দিলাম, এই আমার কাছে আপনি কেন আসছেন? মেয়ে যদি চাকরি করবে, বিয়ে আর চাকরির ভিতর মানে হাজবেন্ড এসে চাকরির যদি তার বেশি দরকার হয়, আমার কাছে আসছেন কেন? আপনি আমার সম্বন্ধে জানেন না? আমি ভেঙে দিলাম বিয়ে, জান। তো এটা আর হয় নাই আর কি, যাই হোক ছেলে বিয়ে করতে পরে যায়। তো কথা হচ্ছে যে এখন কিন্তু আমাদের হাজবেন্ডরাও চাচ্ছে যে বউরা কিছু করুক, আপনার শাশুড়িরাও চাচ্ছে এখন করুক, দুই দিক দিয়ে, খালি পয়সা তা না, স্ট্যাটাসও আছে আবার, বুঝছেন না? টকটক করে হাই হিল করে অফিসে যাবে আবার আসবে, মানে আলাদা একটা স্ট্যাটাসই আছে, বুঝছেন না? দারোয়ান পর্যন্ত দাঁড়ায় যায় বউরে দেখলে। এমনি এমনি আপনার হিজাবালি বউরা যখন অ্যাপার্টমেন্টে ঢুকে ভালো করে তাকেও দেখে না, কিন্তু ওই ট্যাঙ্গোস যখন ঢুকবে তখন দারোয়ান পর্যন্ত দাঁড়ায় যাবে, কি না কি করে, বুঝছেন না? আচ্ছা, তো এখন কথা হলো যে এই মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ হয়ে গেছে। এটা কিন্তু আজ থেকে মানে 10-15-20 বছর আগে এরকম ছিল না। চাকরি করাটা এক্সেপশন ছিল। এখন দেখবেন যে ইভেন ইসলামিক ফ্যামিলিতে আমি দেখছি যে মানে একটা সময় পরে একটা মানে প্রশ্ন চলে আসে যে মানে এইভাবে বসে থাকবে, এইভাবে বসে বসে জীবন যাবে, মানে এরকম একটা চলে আসছে। তো এখানে সেটা বলতেছেন যে many women when they ask what they do, a typically male question, মানে এটা কিন্তু একটা মেল কোয়েশ্চেন, আপনি কি করেন, এটা আসলে ফিমেলদের জিজ্ঞেস করার কোনো কোয়েশ্চেন ছিল না, বলতেছে ওনাই বলতেছেন, মানে ওনাদের রিসার্চে বলতেছেন many women when asked what they do, a typically male question, defining character and value through employment, shamefacedly admit that they are just housewife, মানে এটা খুব খুব গিল্টি ফিলিং নিয়ে বলে যে তারা হাউসওয়াইফ। এটা হলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের কথা, কিন্তু আমাদের দেশেও কিন্তু ওইরকম আসতেছে। আমাদের দেশে আমাদের ধরেন আমাদের আরিফকে তো অনেকেই চিনেন, আরিফ তো খুব স্ট্রংলি মেয়েদের কাজ করার এগেনস্টে, কিন্তু ওর বউ কিন্তু অনেক পড়াশোনা করছে। সো তার সেই গিল্টটা নাই, কিন্তু তার জন্য অন্যরা সরি ফিল করে যে এত পড়াশোনা করে তাহলে কি লাভ হলো, ঘরেই তো বসে থাকলাম, বা এই ধরনের জিনিসের। তো আমি যেটা বলি এখনকার, যে সত্যি যদি পড়াশোনা ওই ধরনের করে থাকে, মানে প্রফেশনাল লাইনে যদি পড়াশোনা করে থাকে, কতগুলো আছে জেনারেল পড়াশোনা, আপনি ইংলিশে অনার্স করছেন, আপনি হিস্ট্রিতে পড়ছেন, জেনারেল পড়াশোনা, যদি প্রফেশনাল পড়াশোনা যদি করে থাকে লাইক ডক্টরস অথবা ইঞ্জিনিয়ার্স বা আর্কিটেক্ট, সেগুলোকে এখন উচিত আল্লাহর পথে ঘুরায় দেওয়া। ডাক্তার হইলে ধরেন আমি যেটা বলি যে আপনি একটা সোশ্যাল সার্ভিস দিতে পারেন, আপনি একদিনই টোকাইদের ওইখানে গিয়া সপ্তাহে একদিনই করেন না। আমরা তো এটা করে দেখছি, আমরা একটা ফ্রি ক্লিনিক চালাতাম সিলেটে, আমরা দেখছি যে একজন ডাক্তারকে আমি চিনি যিনি তার কমিউনিটিতে, চোখের ডাক্তার উনি, আমাদের একটু জুনিয়র, একটু বরিশাল বাড়ি, উনি তার কমিউনিটিতে গিয়ে ফ্রি রোগী দেখেন সপ্তাহে একদিন। এছাড়া আমি কাউকে মানে অর্গানাইজ ওয়েতে এই চিন্তাটা করতে দেখি না যে আমার লাইফের প্রতি সপ্তাহে একদিন। তবলিগালারা কিন্তু তাদের ওই চিল্লা আর ইসে কিন্তু দিন দেয়, সময় লাগায় না, কিন্তু আমাদের কমিউনিটিতে বা নর্মাল বলতেছে একজন ডাক্তারকে আমি চিনি না যিনি সময় লাগান যে একদিন আমি ফ্রি একটা গরিব জায়গায় গিয়া জাস্ট প্রেসক্রিপশন করবো, ওষুধ না দিলাম। প্রেসক্রিপশনটাতেই তো কত এক্সপেন্সিভ হয়ে যায় না জিনিসটা। সিলেটের কথা ব্যাকগ্রাউন্ডে আমি বলি যে আমাদের বাড়ি যেখানে 15 মাইলস অফ দ্য টাউন, সেখান থেকে একটা মানুষ যদি খালি সিলেটে যায়, একটা স্পেশালিস্টকে দেখায় এবং
তার কম করে তার খরচ হচ্ছে 1 থেকে 1,500 টাকা। যদি সাথে টেস্ট দেয় বা এক্সরে দেয় বা ইত্যাদি দেয়, তাহলে তো এটা মাল্টিপ্লাই হইতে থাকে, বুঝছেন না? এটা কিন্তু অ্যাফোর্ডেবল না। এইটার জন্য অনেক সময় ওষুধটাকে পেটে ধরে বসে থাকে আর। তো আমরা যখন ফ্রি ক্লিনিকতে জানাচ্ছি তখন আমরা বুঝছি ব্যাপারটা এরকম, কিন্তু আমি আজ পর্যন্ত দেখি নাই, ভেরি সরি টু সে, যে কোনো ডাক্তার এরকম, হয়তো কোথাও আছে আমি জানি না, তাদের পরিচয় নাই, কিন্তু এরকম করে আলাদা করে একটা সময় দিচ্ছেন আমি দেখি নাই। একইভাবে যে যেটা শিখছেন, ধরেন প্রফেশনাল বলতে আমি বলতেছি যে আরো যেসব প্রফেশনাল এইগুলো আছে, ধরেন কেউ ভুল করে কোনো মহিলা ইঞ্জিনিয়ারিং পড়ছেন, ইঞ্জিনিয়ারিং ভুল করে কেন বলতেছে, অনেক সময় পড়তে হয় দেখে পড়ে, বুঝছেন, কিছু চিন্তা না করে পড়ে। সে কি আর হ্যাট মাথায় দিয়ে গিয়া বিল্ডিং কনস্ট্রাকশন করতে যাবে সিভিল ইঞ্জিনিয়ার হয়ে? আমার ছেলের বউ পড়তো মেকানিক্যাল, আমি তারা জিজ্ঞেস করলাম মেকানিক্যালে কেন ভর্তি হয়েছো? এটা তো পিওরলি ছেলেদের জিনিস, এই করাত দিয়া লোহার রড কাটে, এটা তো মেয়েদের জিনিস না, তুমি এনে ভর্তি হচ্ছো কেন? আবার যা পাইছি তাই, মানে ওই ইন অর্ডার অফ যা আসছে, যেটার মার্ক আছে কি করে ভর্তি পরীক্ষা দিছে না, এটা তারা আমি যা পছন্দ করি তা না, যা পাইছি সেটা আর কি। মেকানিক্যাল পাইছে, মেকানিক্যাল পড়ে কি করবো আই ডোন্ট নো, মানে বুঝছেন না ব্যাপারটা এই ধরনের। তো তারা যেটা করতে পারেন যে তাদের এই প্রফেশনাল এইটাকে তারা কমিউনিটির সেবায়, কমিউনিটির খাতে তারা ব্যয় করতে পারেন। যেমন ধরেন এখানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি পড়েই থাকে কেউ, ধরেন সে মানে নট বাই চয়েস বাট একটা ট্রেন্ডে গড্ডালিকা প্রবাহ যেটা বলি, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পড়ছে, সে তো ম্যাথমেটিক্সে ভালো হবে, সে জিওমেট্রিতে ভালো হবে, সে মেকানিক্সে ভালো হবে, সে হিট ইঞ্জিনসে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। সে এসে সেগুলা এখানে আমাদের এখানে যেগুলো ধরেন অল ওমেন স্কুল থাকলে বা যেখানে আমরা সেপারেশনগুলোকে এই করি, সেখানে এসেছে মেয়েদেরকে পড়াইতে পারে, মানে লিস্ট যেটা করতে পারে, প্রোভাইডেড তার ফ্যামিলির, এটি চাকরি হিসেবে না আর্নিং হিসেবে না, প্রোভাইডেড তার সেই সুবাদে হয়তো সে কিছু আর্নও করবে, কিন্তু এটা বড় সার্ভিস হবে টু দ্য কমিউনিটি। একটা ছেলে এসে পড়াচ্ছে, একটা মেয়ে এসে পড়াবে, অবভিয়াসলি এটা একটাই হবে, এইভাবে টার্ন করতে পারে। আর তারপরে আগামী জেনারেশনে যারা বড় হবে, যাদেরকে আপনারা পড়াবেন, কি পড়তেছে কেন পড়তেছে সেটা একটা প্রশ্ন থাকবে। আমার মেয়ে ফর এক্সাম্পল এ লেভেল করছে, তখন এ লেভেলের পরে সে ইসলামিক স্টাডিজ দাওয়াতে ভর্তি হয়েছে দারুল ইসলামে, ওটা 4 না 5 সেমিস্টার করার পর বিয়ে হয়ে গেছে, সৌদি আরব চলে গেছে। ওখানে গিয়ে সে কি করছে, হিফস করছে, সে হাফিজা এবং সে তাজবিদ এবং হিফসে সে তার সনদ আছে, এখন সে দিন শিক্ষক। তো তার ইচ্ছা হলো আইসা একটা কোরআনিক স্কুল খুলবে ফর মেয়েদের জন্য, যদি পারে আর কি, অল ওমেন একটা স্কুল খুলবে। এরকম একটা ডেফিনেট টার্গেট নিয়ে পড়াশোনা করা উচিত এখন যারা পড়তে ঢুকবে। আগে যারা চলে গেছে তারা যেটুকু করছে সেটাকে আল্লাহর পথে ঘুরাই দিতে পারে, তারা অবশ্যই পারে। যে মানে ধরেন ডাক্তার যে সে ওই মেল এনভায়রনমেন্টে প্র্যাকটিস না করে সে একটা অল ওমেন সে করতে পারে, অথবা বস্তি থেকে করতে পারে, বা একদিন যেটা বললাম যেগুলো আর কি, যার যেটা ই করা, এটা মানে এটা দিয়ে নিজেকে কমিউনিটির একটা অংশ এবং একটা অ্যাসেট হিসাবে চিন্তা করে ম্যাক্সিমাম কদ্দূর ইউটিলাইজ করতে পারে সেটা চিন্তা করতে পারে। যদি তার হার্ড আপ না হয়, সে যে তার ইনকাম করতেই হবে, দেয়ার মে বি কেসেস যেখানে করতে হবে, সিঙ্গেল মম বা একটা ডিভোর্সি বা একটা উইডোড মহিলা, সেটা হলো আলাদা কথা। চল আমরা দেখি সামনে কি বলে। কতদিন আমরা বলছিলাম যে কিবোর্ডস বলে একটা কথা বলছিলাম, এটা হলো একটা এক্সপেরিমেন্ট ছিল ইসরায়েলে, ছেলে মেয়েকে একই সাথে ডরমিটরি মার্কা জায়গায় একই রকম সবকিছু দিয়ে বড় করবে, দেখবে যে তারা জেন্ডার নিউট্রাল হয় কিনা, অর্থাৎ সব কাজ সবাই করতে পারে কিনা। তো ওটা ফেল করছে এবং ওইটা নিয়ে নানা রকম মানে টাইম টু টাইম মন্তব্য আছে, গতদিনও কিছু আসছিল, আজকেও কিছু আসবে হয়তো, যে ইন দ্য সেলফ কনসিয়াসলি সেক্স নিউট্রাল কিবোর্ডস, মানে ওগুলোতে কোনো ই থাকবে না, যে সেখানেও দেখা গেছে এ নোশন অফ ওমেন্স ওয়ার্ক স্টাবনলি পারসিস্ট, মানে মেয়েরা কোন কাজগুলো করবে এগুলা তথাপি সেখানে আসে আর কি। এবং এগুলা যে জোর করে চাপানো কিছু না, ওইখানে তো ওইটার এক্সপেরিমেন্টটাই ছিল যে কোনো জোর করা হবে না, যে যার ইচ্ছা মতোই করবে। দেখা গেছে যে মেয়েরা ঠিক টিপিক্যালি এমনিতে যে কাজগুলো করে, লাইক ওই মহিলা যেগুলো বললেন, ওই কাজগুলোই তারা ওইখানে চুজ করে নিতেছে, নিজেদের থেকে নিতেছে। তো বলতেছে যে সেক্স টাইপড ওয়ার্ক, মানে এই যে জেন্ডারের উপর যে টাইপ যে ওয়ার্ক ইজ ওয়াইডলি অ্যাট্রাকটিভ ফর বোথ সেক্সেস, এটা অটোমেটিক্যালি অ্যাট্রাকটিভ ফর বোথ সেক্সেস, মানে কনক্লুডস এ রিসেন্ট স্টাডি স্পেশালি ফর ওমেন। মেয়েরা দেখবেন খুঁজে পাইতা ওই কাজগুলাই নিবে। ধরেন অন্যভাবে বলি যে একটা পারিবারিক অনুষ্ঠান, ধরেন একটা ভাই একটা বোন, তাদের একটা ভাইয়ের বা বোনের বিয়ে হবে, কথার কথা, এটার ম্যানেজমেন্টের জন্য বাপ বললেন যে তোমরা ম্যানেজ করো। আপনি দেখবেন যে অটোমেটিক পোলারাইজেশন হবে, অটোমেটিক্যালি মেয়েরা ওই মানে তার জেন্ডারে যে কাজগুলো সুইটেবল বলে আমরা জানি বা টিপিক্যালি জানি সেগুলোই তারা বেছে নিবে, আর ছেলেরা
তাদেরগুলা বাইছে নিবে, মানে এটাকে আর বলতে হবে না যে কে কি কাজটা করবে। এই কথাটাই বলতেছেন যে কিবোর্ডসের ওইখানে দেখা গেছে যে এত কিছুর পরেও তারা তাদেরই দ্য মুভমেন্ট অফ দ্য ওমেন ইজ টুয়ার্ডস মোর পোলারাইজেশন, যে মানে এই স্পেশালি ফর ওমেন, মেয়েরা বিশেষ করে তাদের কাজগুলার ফ্রেমের বাইরে বাইরে হইতে চায় না ইউজুয়ালি, এখানে বলতেছে, বা অটোমেটিক্যালি বা ন্যাচারালি সেটা বলতেছেন। আচ্ছা, that movement of the woman seems to be at odd with the ambition of the women's movement, মানে এখানে বলতেছে যে মেয়েরা যে ওই দিকে চলে যায়, মানে কোন দিকে, ফিমেল ডিফাইন্ড কাজ যেগুলো সেগুলোর দিকে যে চলে যায়, এটা ওমেন্স মুভমেন্টের এগেনস্টে যায়। অর্থাৎ এখন যে ওমেন্স মুভমেন্ট অফ ওমেন গোজ এগেনস্ট দ্য ওমেন্স মুভমেন্ট বলতেছে, মানে ন্যাচারালি মেয়েরা যেদিকে যায় সেটা ওই আন্দোলনকারী মেয়েরা যা চাইতেছে তার বিপরীতে যায় আর কি, এটা বলতেছে। আচ্ছা, তারপর বলতেছেন ফার্দার ওমেন্স ডিমান্ড টু রিটার্ন টু ওমেনলি ওয়ার্ক সিমস টু বি স্ট্রঙ্গার অ্যামং দ্য ইয়াং, এবং এটা আরো ইয়াঙ্গারদের ভিতর আরো স্ট্রঙ্গার মনে হয় যেন, মানে এটা তো অবভিয়াস যে আমরা দেখছি যে যেসব মেয়েদের মায়েরা কাজ করে, বাইরে কাজ করছে, অথবা বেশ আমাদের এক্সপিরিয়েন্স আমরা বলতেছি, তাদের এই স্কুলে আছে, আমাদের স্কুলে একটা মেয়ে আছে, তার মা খুব প্রফেশনাল আর কি, দামি প্রফেশনাল, বা কি বলবো, মানে দামির চেয়েও বড় বলবো কি, ব্যস্ত প্রফেশনাল। সে বলছে সে হাউস ওয়াইফ হবে, আর কিছু হবে না, মানে তার সে লিখছে, ছোট থেকে লিখছে, এখন না, মানে যখন ওয়াইফ হওয়ার কোনো বয়স নেই তার তখনই লিখছে যে সে বড় হয়ে হাউস ওয়াইফ হতে চায়, বুঝছেন তো, মানে তার ভিতরে এই জিনিসগুলো এখনই আসছে যে এই লাইফ তার জন্য না, বা এই ধরনেরই না। আচ্ছা, women's work is only inferior work on the male value system, এই যে জিনিসগুলো আমরা বললাম যে উনি এটা ম্যানেজ করেন, ওটা ম্যানেজ করেন, বাচ্চাদের স্কুলে দেন, যে মহিলার একটা বক্তব্য পড়লাম আমরা, এটাকে ইনফিরিয়র ওয়ার্ক বলবে কারা, মেল ভ্যালু সিস্টেম থেকে বলবে, মানে পুরুষরা যেটা বাইর করছে না একটা, যে কোন জবটা সুপিরিয়র, আপনি এগুলো দেখবেন, দেখলেই দেখবেন যে মানে পয়সার দিক দিয়ে দেখবেন, একটা পাইলট হওয়া, বা আছে না কতগুলো প্রফেশনাল যেটা কাজটা শক্ত, কাজটা কঠিন, পয়সাটা বেশি। এটা তো সত্যি কথা যে ফর এনি গুড থিং দেয়ার ইজ এ প্রাইস টু পে, একটা ইংরেজি একটা ফ্রেজ আছে। তো যে সমস্ত এগুলো হাই রিস্ক, মানে জাহাজে কেন পয়সা দেয় এত বেশি, প্লেনের পাইলটদের কেন পয়সা দেয়, বিকজ চাকরিগুলো হাই রিস্ক, এবং আপনার জীবনী শক্তিটাকে এক্সট্রাক্ট করে নেয় মানে এরকম আপনি সারা জীবন কাজ করতে পারবেন না, পারার কথা না, পারলে আপনার সমস্যা আছে যদি সারা জীবন কাজ করতে পারেন। এক্সট্রাক্ট করে নেয় কিভাবে, যেমন ধরেন আপনি জাহাজে যখন চাকরি করছেন, প্লেনে যখন চাকরি করতেছেন আপনি, ততক্ষণ আপনার রাত দিন, সকাল বিকাল, ঘুম নির্ঘুম, এগুলো ব্যাপার নাই, কিন্তু ইট মাস্ট রান। প্রথম কথা হচ্ছে জাহাজ অথবা প্লেন যেটা হোক, এটার এই শিডিউল রক্ষা করতে হবে, এটা চলতেই হবে। প্লেনেরটা হয়তো কেটে আমাদেরটা হয়তো একটা না অনেকদিন থাকে। তো এই যে জিনিসটা, এইখানে একটা মেল ভ্যালু সিস্টেম আছে, মানে পুরুষরা ঠিক করে যে এই কাজগুলা অনেক পয়সার, এই কাজগুলো অনেক সম্মানের, এই কাজগুলা খুব মানে ইমপ্রেসিভ, বা সেইটা দিয়ে আপনি বিচার করে বলতেছেন যে এই কাজগুলো ইনফিরিয়র মায়ের। কিন্তু আপনি যদি ইউটিলিটি দিয়ে করতেন, অথবা কত ইম্পর্টেন্ট এটা দিয়ে যদি বিচার করতে পারেন, তাহলে আপনি দেখতেন যে এই কাজগুলো ছাড়া আপনার সংসার এক্সিস্টই করবে না। এবং এটা তারা বুঝতেছে, এখন বুঝে তারা মানে এক্সপেন্সিভ হইলেও তারা ফেরত আসার চেষ্টা করতেছে। এটা অনেক লেখালেখি আছে, আপনারা পড়তে পারেন। একটা আমি আর্টিকেলের কথা প্রায় বলি, বা এটা এখনো আছে, আটলান্টিক ম্যাগাজিন বলে একটা আছে আমেরিকান, ওইটাতে আছে, ওনার নাম হচ্ছে কেটলিন ফ্ল্যানাগান, দ্য ওয়াইফলি ডিউটিস, একটা আছে। তো ওইটার সাথে সাথে আরো বেশ কিছু লেখালেখি বইটই আছে আর কি। তো ওই বইগুলা পড়ে দেখতে পারেন যে তারা রিয়েলাইজ করে, কিন্তু এটা আমার একটা জিনিস যে রিভার্স করার রাস্তা নেই। যেমন আমরা সবাই রিয়েলাইজ করি যে ফেসবুক আমাদের নিশ্চিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু আমরা কি রিভার্স করতে পারি সোশ্যাল লেভেলে? সেই ক্ষমতা আল্লাহ আমাদেরকে দেন নাই, বা আমরা করতে পারবো না। আর যে কোনো জিনিস মানে ডাউনফল যেটা, এটা কিন্তু অটোমেটিক। যে কোনো জিনিস যেটা নিচের দিকে যাবে, অবক্ষয়ের দিকে যাবে, অবনতির দিকে যাবে, এটা কিন্তু অটোমেটিক, এটার জন্য কিছু করতে হয় না। কিন্তু এটাকে রিভার্স করা অনেক কষ্টের একটা ব্যাপার। আমরা সোশ্যাল লেভেলে না পারি, ব্যক্তিগত লেভেলে আমি দেখতেছি যে মানে নিজের নামটা ভালো করে ইংলিশে লিখতে যার কষ্ট হবে, সেরকম মহিলাদেরও আমি দেখি যে ফেসবুক অ্যাকাউন্ট আছে। মানে নিজের নামটা তো একবারে স্পেল মানে লিখতে পারবে না, তাদেরও ফেসবুক অ্যাকাউন্ট আছে। এবং শুধু অ্যাকাউন্ট আছে তা না, অ্যাডিকটিভ অ্যাকাউন্ট আছে, মানে রোজ একবার লাইক ডিসলাইক কিসব আছে না, লাইক আর শেয়ার, আর ডিসলাইকও আছে না, ডিসলাইক নেই, এরকম আর এরকম দুটো দেখি তো। হ্যাঁ,
ইউটিউবে, ফেসবুকে নাই? আচ্ছা আচ্ছা, যাই হোক, কয়টা লাইক আর কয়টা শেয়ার এরকম না দেখলে মানে এগুলো মানে ভাতের পরে ওই যে আমাদের ওই গোয়ামুড়ি আছে না, চিনেন? গোয়ামুড়ি সব বলে, যেটাকে একটু মুখটা কেমন লাগে চিবাইতে হয়, তারপর অভ্যাস হয়ে যায়। তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে যে ভাত খাওয়ার মতো একটা ভাতের পরে ডেজার্টের মতো হয়ে গেছে, যেটা না দেখলে চলবে না। এগুলো শুনি আর কি, মানে আমি খুবই অবাক হয়েছি যে ইসলামিক সার্কেল একজন ভাই আছেন, একেবারে মানে ওনার ওয়াইফ একেবারে গ্রামের মানুষ। আমি শুনলাম যে তারও ফেসবুক অ্যাকাউন্ট আছে, এবং আরেকজন আমার ওয়াইফকে বললেন যে বাচ্চাগুলো নষ্ট হয়ে যাবে যদি এখন বোঝানো যায়, এবং ওয়াইফকে নাকি উনি বলছিলেন যে এটা বাদ দাও, উনি নাকি রাজি হননি। মানে দাওয়াতি কাজ করেন, বাট একদম গ্রামের মেয়ে। আচ্ছা, in the same way a man attaches less importance to personal appearance either in his wife or in himself, not noticing her new dress, এটা কিন্তু আগে বলে ফেলছি আমরা একদিন, or stubbornly resisting her demand that he should buy himself a new pair of trousers। এটা কি বলতেছেন যে এই যে ব্যাপারটা বলতেছেন, it is yet another example of the basic difference। মানে একজন পুরুষ উনি আচ্ছা, প্রথম ব্যাপারটা হচ্ছে যে যেভাবে একজন একটু পড়ি তাইলে, মানে ইন দ্য সেম ওয়ে যেহেতু বললাম আগেরটা, ইট ম্যাটার্স টু ওমেন ওয়েদার আর নট দেয়ার হোমস আর প্লেজেন্ট অ্যান্ড হাইজেনিক প্লেসেস টু বি ইন। এটা একজন মহিলার কাছে ম্যাটার করে যে তার ঘরটা ছিমছাম কিনা, হাইজেনিক কিনা, পরিষ্কার কিনা। এই জন্য দেখেন মানে মানে যদিও এগুলা অন্যভাবে করে, মানে হারপিক টারপিক, এটা কিন্তু কোনোদিন দেখে নাই যে একটা লোক একটা হারপিক দেখে খুশি হয়ে যেতেছে, দেখেছে কোনোদিন দেখে নেই একজন মহিলা। না এটা কি দেখেছে নাকি কখনো? এটা জাস্ট ন্যাচারাল, এটা আর কিছু না। যদিও এই অ্যাডভার্টাইজ একজন মহিলাকে দেখানোর পিছনে অন্য মোটিভ আছে, সেটা আমরা অ্যাকনোলেজ করি, কিন্তু ধরেন একটা রাঁধুনি মশলা কোন দেখেছেন একটা লোক বলতেছে যে বাহ, রাঁধতে কত সুবিধা হবে, এটা দেখে নেই। খাইতে কত সুবিধা হবে তো বলতেছে, কিন্তু রাঁধতে কত সুবিধা হবে এটা দেখে নেই। তো এই কথাই বলতেছেন যে ইম্পর্টেন্স দেয়। Because what matters to women, love, affection, relationship, security, এই জন্য যে মেয়েদের কাছে কি ম্যাটার করে, লাভ, এফেকশন, রিলেশনশিপস, সিকিউরিটি, এগুলো ম্যাটার করে। টেক্স প্লেস মোর ইন দ্য হোম, এগুলো কোথায় থাকে, এগুলো জিনিসের প্রশ্ন কোথায় আসে, এগুলো বাড়িতে প্রশ্ন আসে। লাভের জায়গা, এফেকশনের জায়গা, রিলেশনশিপের জায়গা এবং সিকিউরিটির জায়গা কোথায়, কোন জায়গাটাকে আমরা সিকিউর মনে করি। কোরআনে কি কিন্তু যে আল্লাহ এটাকে নিদর্শন বলছেন, যে আমাদের যে ঘর দিছেন, আল্লাহ এটা ঘর দিছেন, এটাকে একটা বিশাল রহমত বলছেন, এবং বলছেন এটা নিয়ে আমি যে কারো মনে হতে পারে ঘর তো সবারই আছে এটা, কিন্তু আসলে আপনি চিন্তা করে দেখেন, আমি মাঝে মাঝে বলি যে একদিনের জন্য চিটাং গেছেন, আপনার ইচ্ছা করতেছে যে টাইট প্যান্টটা খুইলা লুঙ্গি পইরা পাটা ছড়ায় বসার একটা জায়গা যদি থাকতো, এই দ্যাট জায়গা ইজ হোম, বুঝছেন না? দ্যাট জায়গা ইজ হোম, যেখানে আপনি ফিল করেন যে এটা আমারই। এটা যার নাই, তার আপনি একদিন চিটাং গেলে আপনি ফিল করবেন যে আপনার এটা নাই একদিনের জন্য। কিন্তু যাদের ডে আফটার ডে নাই, বা আছে না আমেরিকাতে যারা হোমলেস, যে স্টেশনের ওই নিউ ইয়র্কের সাবওয়ে ওই যে রেল লাইনের পাশে এরকম একটা জায়গা পকেট থাকে, ওইখানে ঘুমায় আর কি। তাদের লাইফটা যদি আপনি ইমাজিন জাস্ট চিন্তা করেন, তাহলে বুঝবেন যে বাসাটা কত বড়। যে জন্য আল্লাহ এটাকে একটা ব্লেসিং বলছেন, এটাকে সাকিনা জায়গা বলছেন, ট্র্যাঙ্কুইলিটির জায়গা বলছেন, প্রশান্তির জায়গা বলছেন, বা এটাকে অ্যাকনোলেজ করে। এটা নিয়ে দাউদা দ্বীপের একটা 8টা ইসের একটা লেকচার আছে, পুরানো অনেক, বাট খুবই মানে হাউ টু মেক এন ইসলামিক হাউস হোল্ড। দাউদা দ্বীপ, উনি আলিসুল জামা স্কলার, কালো চামড়া আমেরিকান, খুব সুন্দর। এটা 8টা ভলিউমের, যদি পারেন, আমার কাছে আছে, দরকার হলে আমার থেকে নিতে পারেন, অথবা আসওয়াতুল ইসলাম বা এই ধরনের যারা ওই বড় করে যারা এটা মেনটেন করে আর কি, আর্কাইভ মেনটেন করে, তাদের কাছে পাবেন। 8টা ইসের একটা, ওইখানে উনি বলছেন যে যাদের বাড়ি নাই তারা, এটা আমরা বুঝি না, আমরা এটা গ্র্যান্টেড ধরে নেই। অনেকটা শ্বাস প্রশ্বাসকে আমরা যেরকম গ্র্যান্টেড ধরে নেই, কিন্তু যার বাসায় একটা অ্যাজমা রোগী আছে, সে বুঝবে যে শ্বাস প্রশ্বাস কত বড় নিয়ামত, এবং সহজে মানে ন্যাচারালি নিতে না পারাটা কত বড় কষ্টের জিনিস। নিজের চোখে দেখবেন নিজের বাচ্চাটা সারা ঘুমাচ্ছে না, বা ঘুম থেকে ওঠে বসে আছে বিছনায়, বুঝছেন না? মানে জাস্ট শ্বাস, আর কিছু না, নর্মাল শ্বাস, মানে কোনো বিশেষ কিছু না। এই আমি বলতেছি না যে ওই চায়নায় নাকি বোতলে করে এখন বাতাস বিক্রি হয়, শুনছেন না এটা? হ্যাঁ, প্রত্যেক বাতাস নিয়ে এসে বোতলে করে বিক্রি হয়, বাতাস, ফ্রেশ বাতাস আর কি। তো তারা হয়তো রিয়েলাইজ করছে এটা কত দামি জিনিস, কিন্তু এরকম ব্যাপার আর কি। যাই হোক, তো এখন বলতেছেন যে এরপর বলতেছেন ফর মেন দ্য অফিস অর দ্য ফ্যাক্টরি ফ্লোর ইজ জাস্ট অ্যাজ ইম্পর্ট্যান্ট অ্যাজ দ্য হোম।
তার জন্য অফিস এবং ফ্যাক্টরি ফ্লোরটা বাসার মতোই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। অ্যান্ড দ্য ওয়ার্ক প্লেস ইজ ক্লিন magically, mysteriously, invisibly by an anonymous workforce of cleaners before he arrives for work. অফিসে কি হয়, এটা তো অটোমেটিক্যালি হয়ে যেতেছে। ধরেন আপনি সবচেয়ে চকচকা জায়গা যেগুলো, ধরেন সোনারগাঁ অথবা যেগুলো আর কি টিপিক্যালি চকচকা জায়গা, অথবা ঢাকা এয়ারপোর্টের ভিতরটা বা এইটা, এটা তো একটা রেগুলার ওয়ার্কফোর্স আছে যারা এটা করে ফেলতেছে দেখে আপনার চোখে আসতেছে না। শেয়ারিং চোরস, one of the planks of the egalitarian platform, is no answer because most men attach less importance and apply lower standards to domestic chores. মানে এই যে বাড়িতে সবকিছু শেয়ার করা যায়, একটু কাজ করা যায়, এইগুলা এই জিনিসটা বলি আমরা সবাই, এখানেও যারা আছি বলি, তুমি কটা করো কাজ, এই যে হেল্পিং হ্যান্ড বললা বাসায়, বলি আমরা অ্যাপ্রিসিয়েট করি, করা উচিত বলি, কিন্তু আসলে কয়টা করি, বুঝছেন না? এই কথাটাই ওনারা বলতেছেন। and apply lower standards to domestic, মানে আর আমরা কি করি, এটাকে ছোট করে দেখি, লোয়ার স্ট্যান্ডার্ড ছোট করে দেখি জিনিসটা, thus tacitly demeaning this task and resenting the natural of the tendency of the female, মানে ডিমিন করি আমরা এটাকে, মানে রিসেন্ট করি বা এটাকে ছোট করে দেখি, যে তারা যে গুছায় রাখলো, তারা যে পরিষ্কার করে রাখলো, তারা যে ছিমছাম করে রাখলো, ঘরটারে যেটা আপনি ওয়ার্কফোর্স দিয়ে বাইরে করতেছেন ওটা যে করে রাখলো, এটাকে আমরা ছোট করে দেখি। তো এই কথা বলতেছে যে এই একইভাবে একটা পার্সোনাল লুক বা কত ইম্পর্টেন্ট, এটা ছেলেরা ইম্পর্টেন্সটা কম দেয়। পার্সোনাল লুক বা পার্সোনালি আপনি দেখতে কেমন, যে জন্য তারা তাদের ওয়াইফ একটা নতুন ড্রেস পরলে এটা মিস করে, এবং যে জন্য তাদের ওয়াইফ যখন তাদেরকে বলে যে এই জিনিসটা চেঞ্জ করো, মানে নিউ পেয়ার্স অফ ট্রাউজার্স, মানে এই প্যান্টটা তো তোমার চামড়া হয়ে গেছে, অনেক সময় তো বলে, কিন্তু এই প্যান্টটা কতদিন ধরে পড়তেছে, এটা তো চামড়া হয়ে গেছে, এটা চেঞ্জ করো। সে বোঝে না যে হোয়াটস রং ইন ইট, চলতেছে ঠিকই তো আছে, বুঝছেন না? এই ডিফারেন্সগুলোর কথা বলতেছে এই বইটার মেইন যেটা, যে ডিফারেন্সটা যদি আমরা অ্যাকনোলেজ করি আর যে যার রোলটা প্লে করি, তবেই আমরা ভালো থাকবো, রাদার দেন ডিসপিউটিং, চ্যালেঞ্জিং, ডিমিনিং, অথবা একটা ছোট একটা বড়, এটা নিয়ে ঝগড়া করার চেয়ে যার এই ডিফারেন্সটাকে অ্যাকনোলেজ করে যদি আমরা আমাদের মতো চলতাম, বা তাহলে সবচেয়ে ঠিক থাকবে। এরপরে বলতেছেন এরপরে বলতেছেন যে দ্য সাকসেস অফ মেনি ম্যারেজেস ইজ এ ট্রিবিউট টু ওমেন্স সুপিরিয়রিটি ইন সোশ্যাল ডিপ্লোমেসি, মানে বিয়ে যে টিকে থাকে, সেটার যেগুলো বিয়ে টিকে থাকে সেটার যায় মহিলার উপর কৃতিত্বটা যায়, সোশ্যাল ডিপ্লোমেসিটা তারা আমাদের চেয়ে বেটার বোঝে। আমি সুন্নাত থেকে একটা উদাহরণ দিতেছি যে ধরেন অনেক মহিলাই আমাদের এখনকার যুগে অথবা তখনকার যুগে, সব যুগেই একই কথা কখন বলতে হবে এটা না জানার জন্য অনেক সংসারে অনেক অশান্তি হয় না? একটা লোক সে তার জার্নি শুরু করছে কোনাবাড়িতে, সে গার্মেন্টসের একজন এক্সিকিউটিভ, বাসায় আসতেছে, রাস্তার ভিতর অসংখ্য আনপ্লেজেন্ট জিনিস পার হয়ে আসতেছে, ধোয়ার থেকে শুরু করে কাদা, এই কন্ডাক্টরের ধাক্কা, অথবা বাসে না আসে, যাইতে আসুক 3 ঘন্টা জ্যামে পড়ে আসছে। এখন যখন ঘরে ঢুকলো, আপনি সাথে সাথে পয়লাই বললেন যে তোমার ছেলে মেয়ে আর পারি না, সারাটা দিন ঝগড়া করে, দিস ইজ নট দ্য রাইট টাইম, তাই না? আপনি কিন্তু তার জন্য সংসারটারে, সে মানে এই যে সিকিউরিটি, লাভ, এফেকশন, অনেকগুলো কথা বললাম আগে, কামিং হোম টু সিকিউরিটি, টু লাভ অ্যান্ড টু এফেকশন, আপনি কিন্তু এটা পয়লাই একেবারে পানি ঢেলে দিলেন। তার মনে হবে যে এখন আবার বাইরে চলে যায়, গিয়ে একটা চায়ের দোকানে বসা 1 কাপ চা মাইরে আসে, বুঝছেন না? মানে যেটা অনেকে করে, অনেক মানে কি পোড় খাওয়া শহরে মানুষরা দেখবেন একলা বৈশা চা বিস্কুট খায় বা চা নাস্তা খায় ইসে, এটা আমি চিন্তাই করতে পারি না, কিন্তু তাদের পয়েন্ট অফ ভিউটা হয়তো এটা, যে বাসায় গিয়ে কি হবে, বাসা তো 8টা দোজক, তার চেয়ে এখানে বসে একটু চা পানি খায়, রাইড করে যাই, গিয়ে 2টা খায় ঘুমায় পড়লাম, শেষ, বাসায় আর কিছু দেখতে হলো, বুঝছেন না? ভেরি স্যাড, এটা হওয়া উচিত না। এইটাই আমরা প্রফেটিক সুন্নাহ থেকে পাই যে একজন মহিলা তার ছেলে মারা গেছে, হাজবেন্ড ফিরে আসছে, তাকে বলে নাই দিস ইজ নট দ্য রাইট টাইম টু সে, সে তার সাথে রাত্রি যাপন করছে, তারপরে যখন when he was calm down বা একটা মানে বাইরের থেকে আসার একটা আছে না, স্ট্রেস আছে, ওটা মুক্ত হয়েছে, তখন তাকে কথাটা পারছে, তাও বলে নাই, পারছে কথাটা আস্তে আস্তে, তাই না? এই একটা কথা বলছে আল্লাহ যদি কিছু দেন সে তো আল্লাহরই, আল্লাহ তো চাইলে, মানে ইত্যাদি ইত্যাদি বলে তারপরে বলছেন তার ছেলেটা নাই। এখানে কিন্তু শিখার অনেক কিছু ছিল বা আছে। তো এইটাই ব্যাপারটা, এই যে ডিপ্লোমেসিটা, এই যে সোশ্যাল এটা দিয়ে কিন্তু বিয়েগুলো কাজ করে। এখানে যদি একজন মহিলা খুব ভালো হয়ে যদি এই
ডিপ্লোমেট হইতে না পারে, এই ডিপ্লোমেসি, ডিপ্লোমেট বলতে আমি কিন্তু ওই মুনাফিকই বলতেছি না, যে জাস্ট ম্যানেজিং থিংস, যেমন ওই যে ওয়াইফলি ডিউটি, ওইটার আনুষঙ্গিক এইগুলা কি ছিল, টিপিক্যালি আমেরিকান এইদেরকে অ্যাডভাইস করতেছেন যে সকালের ভিতরে মানে আফটারনুনের আগে ফিনিশ অল দ্য জবস, বাসার যত কাম আছে সব শেষ, দুপুরের পরে খাইবা, খায়া একটা পাওয়ার নেপ বা ছোট্ট একটা নেপ নিবা, অ্যান্ড দেন ক্লিন ইউর সেলফ, বেড, ক্লিন ইউর সেলফ, দরকার হলে একটু ছোটখাটো একটু মেকআপ করো, অ্যান্ড ওয়েট ফর দ্য হাজবেন্ড টু কাম হোম। এগুলো তাদেরও ছিল। আজকাল আর এটা সময় নেই এটা নিয়ে ভাবার, আর সময় নেই ভাবার দেখে ওই সবকিছুই ওই পথেই যাচ্ছে, ড্রেনেই চলে যাচ্ছে, কোনো কিছু দিয়ে বিয়ে টিকানা বা না, বুঝছেন না, মানে ওই 25 বছর, ওনার নাম আমার লিন্ডা রনস্টাড, একজন গায়িকা ছিলেন, 25 বছর এক হাজবেন্ডের সাথে ঘর করছে, এটা নিয়ে আমেরিকান মিডিয়া, মানে আমি তখন আমেরিকা যাওয়া আসা করতাম আর কি, যখন জাহাজে ছিলাম, বিশাল কাভারেজ দিয়ে সেলিব্রেট করতেছে যে এক হাজবেন্ড নিয়ে 25 বছর থাকছে বা এক ওয়াইফ নিয়ে 25 বছর থাকছে। আমাদের কি, আমাদের বাপ মাদের এখানে আমার তো মনে, আমি যাদের দেখতেছি আমি কাউকে চিনি না যে তারা ডিভোর্স বাপ মায়ের ছেলে মেয়ে, এখানে আপাতত আমি যাদের দেখতেছি আর কি, জানি না আমার চেনার বাইরে যদি কেউ হয়, আমাদের এখানে কোনো ব্যাপারই না, 25 বছর 40 বছর এটা কোনো ব্যাপারই না, বুঝছেন না ব্যাপারটা? তো যে এই জিনিসগুলো না বুঝে তারা কি অ্যাচিভ করছেন, এইটা অ্যাচিভ করছেন যে তারা এখন 10 বছর বিয়ে করলে বা যেসব বললাম আর কি, যেসব এফেক্ট গুলা। আচ্ছা, এরপরে বলতেছেন, এরপর চ্যাপ্টারটার নাম হচ্ছে মাইন্ডসেট ওয়ার্ক। এখানে শুরুতে একটা ধাঁধা আছে, পড়ি আমি ধাঁধাটা। A car skidded off the road and the two occupants, একটা গাড়ি রাস্তা থেকে বাইরে গেছে, পড়ে গেছে, দুইজন ছিলেন গাড়ির আরোহী। A man and his son were badly injured. In the ambulance on the way to the hospital, the father died. দুজনেই খুব আহত হয়েছে, অ্যাম্বুলেন্সে হসপিটাল যেতে যেতে বাপ মরে গেছে। The son was taken straight to the operating theater. ওটিতে নিয়ে গেছে ছেলেকে স্ট্রেট। The surgeon took one look at the patient. সার্জন একবার পেশেন্টের দিকে তাকায় দেখছে, মানে যে বাচ্চা ছেলেটাকে নিয়ে গেছে ওইখানে, and gasped এবং করছে আর কি, মানে চিৎকার করে উঠছে বা করে উঠছে, oh no, it's my son, না এটা আমার ছেলে। এটা হচ্ছে ধাঁধাটা, মানে এই ধাঁধাটা কি করে মিলাবেন আপনি কথাটা? তো অনেক রকম থিওরি আছে এখানে, যে মানুষ যখন এখানে জিজ্ঞেস করা হয় ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে, তখন তারা এক এক রকমের উত্তর দেয়, যে মানে এটা কি সৎ বাপ ছিল, এটা ছিল, এটাকে কেউ চিন্তা করে না যে সার্জেন্টটা তার মা ছিল বাচ্চাটা, মানে এই ধাঁধাটার উত্তর হচ্ছে সার্জেন্টটা তার মা, মানে মহিলা সার্জন আর কি। মহিলা যে একজন সার্জন হতে পারে ওদের মাথায়ও এখনো সেট হয় নাই আর কি, বুঝছেন না, মানে এই নিয়ে ধাঁধাটা আর কি। যাই হোক, শুরুতে এই চ্যাপ্টারটা শুরু করতেন, মাইন্ডসেট ওয়ার্ক চ্যাপ্টারটার নাম। তো বলতেছেন, with the best will in the world, the sexes when given the choice don't choose to study the same subjects. সবচেয়ে ভালো ইন্টেনশন নিয়ে যখন তাদেরকে চুজ করতে দেওয়া হয়, তারা একই সাবজেক্ট চুজ করবে না। ছেলে এক ধরনের সাবজেক্ট চুজ করবে, মেয়ে এক ধরনের সাবজেক্ট চুজ করবে। যখন তাদেরকে চুজ করতে দেওয়া হয়, do better or worse at particular subjects according to their sex. ভালো করবে না খারাপ করবে একটা পার্টিকুলার ইস্যু, এটা তাদের জেন্ডার ইস্যু। এটা কোন সাবজেক্টে একটা ছেলে ভালো করবে, কোন সাবজেক্ট একটা মেয়ে ভালো করবে, এটা হলো একটা জেন্ডার ইস্যু আর সোজা কথা। এখন যখন মিসফিট, যেমন বললাম আমার ছেলের ওয়াইফকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডেফিনেটলি সে ওটাতে ভালো করতো না, কারণ ও তো বলছে যে আমি এটা চায়া নেই পায়া নিছি, মানে আমার যা হয়েছে যে মার্কে যেটা আসছে সেই হিসেবে আমার মেকানিক্যাল আসছে। আমার জিজ্ঞেস করছি তুমি লোহার করাত দিয়ে লোহার রড কাটবা, এটা কি তোমার কোনো কাজ হইলো? বলছে না আব্বা, আমি তো চায়া নেই। ওয়ার্কশপের 2-4টা কাগজপত্র দেখে আমি জিজ্ঞেস করছিলাম তারে। আচ্ছা, যাই হোক, তারপরে বলতেছে, and even when men and women achieve equal academic success, do not always maintain an equal momentum in success at work. আর যদি দেখা গেল যে একটা ইকুয়াল একাডেমিক সাকসেসও যদি পায় কখনো, তাহলে ওই কার্যক্ষেত্রে গিয়ে মোমেন্টামটা নাই। আমার ওয়াইফ, আমি বলছি আপনাদের যে পড়াশোনা খুব ভালো ছিল এবং সে তার ডিপার্টমেন্টে অনার্সে মাস্টার্সে ফার্স্ট হয়েছে, তার সাথে 14th হয়েছে আমার এক দোস্ত। সে কিন্তু এই দেশের একটা বিশাল ব্যক্তিত্ব, মানে ওই ম্যাথমেটিক্সের অ্যাপ্লাইড লাইনে আর ইন্স্যুরেন্স নিয়ে কাজ করে বা অনেক অনেক বড় ব্যক্তিত্ব। কিন্তু আমার ওয়াইফ কিন্তু কবেই চাকরি ছাড়িয়েছে, 1999 চাকরি ছাড়িয়েছে এবং আফসোস করছে যে কেন আগে করছে আর কি সেটার জন্য।
বুঝছেন, আগে কেন করছে এটার জন্য। তার মানে কি ওই কখনোই সে প্রফেশনাল হইতে চায় না, কাজ করে একটা অ্যাচিভমেন্ট ক্যারিয়ারিস্ট সিঁড়ি বায়া উপরে উঠবে এটা তার মাথায় কখনোই ছিল না। এখন ভেরি অনেস্টলি আমার ওয়াইফ চাকরি করছে তার বাপের জন্য এবং আমার বাপের জন্য। তার বাপ এবং আমার বাপ মনে করছে তখন ওই ক্রস সেকশনে যে তাহলে পড়াশোনা শিখে কি লাভ হলো, ওই যে কথাটা আর কিছু না হোক এডুকেশনে থাকুক, মেয়েদের কলেজে, প্রথম তো 12 বছর মেয়েদের কলেজে ছিল, তো মেয়েদের কলেজে পড়া সেটাই ভালো, মানে এরকম মনে করছে। কিন্তু সে তো কখনো তার ভিতরে এই জিনিসটা আসে নাই যে সে ক্যারিয়ারিস্ট হবে, সে একটার পর একটা করে উপরে যাবে। কিন্তু একটা ছেলে হইলে তার জায়গায় ঠিক যার কথা বললাম আমার ফ্রেন্ড তাদের সাথে পড়াশোনা করছে, সে আমি এক্স্যাক্টলি জানি না কোথায় আছে, কিন্তু অনেক কঠিন একটা পড়াশোনা করছে পরবর্তীতে ম্যাথমেটিক্সের ধারাবাহিকতায় বিদেশে গিয়ে, এবং এখন সে খুব রেয়ার একটা মানে প্রফেশনাল হোল্ড করে বাংলাদেশে ইন্স্যুরেন্সের লাইনে বা ওইসবের লাইনে আর কি। যাই হোক, আচ্ছা এরপর আমরা একটু সামনে যাই। That the minds of men and women are different, that ultimately boys and men live in a world of things and space, girls and women in a world of people and relationship. খুবই ইম্পর্টেন্ট কথা, মানে এই বইটার মানে প্রত্যেকটা এই ভাব সম্প্রসারণ বলে না, চাইলে আপনি এটা নিয়ে একটা বই লিখতে পারবেন। এরকম আরেকটা বই আমি মেনশন করি অনেক সময়, ইসলাম এট দ্য ক্রস রোডস, ওই বইটারও আপনার একটা প্যারাগ্রাফ নিয়ে আপনি একটা বই লিখতে পারবেন চাইলে, এত কিছু কথা ঠাসা আর কি ওটার ভিতরে। এখানেও ঠাসা যে men that the minds of men and women are different গেল, that ultimately boys and men live in a world of things and space. কি বললো? থিংস, জিনিস। এই জন্য দেখবেন পরবর্তীতে আসবে হয়তো যে একটা ছেলে ঝগড়া লাগছে বউয়ের সাথে, তো ঝগড়া মিটে গেছে, এখন যে তাকে ভালোবাসে এটা প্রকাশ করতে একটা জিনিস কিনে নিয়ে আসবে, বুঝছেন? জিনিস কিনে নিয়ে এসে বলবে যে আই লাভ ইউ সো মাচ, শাড়ি ধরেন একটা কথার কথা, যেখানে যেটা অ্যাপ্লিকেবল। কিন্তু একটা মেয়ে এক্সপেক্ট করবে জিনিস না, আগে বলছি, একটা মেয়ে এক্সপেক্ট করে যে একটা কাইন্ড ওয়ার্ড বা একটা রোমান্টিক জায়গায় নিয়ে যাওয়া, বা বুঝছেন না, মানে অন্য একটা ইসে। আমরা যে বলি না বিয়ের কাউন্সেলিং করে মাঝে মাঝে, তো একটা ম্যারিড আমাদের খুব ক্লোজ দিনী ভাই বোন, তাদের একটা কাউন্সেলিং করতে গেছি আমরা, তো তারা তাদের পেছনের কথা বলতেছে। তারা যখন স্টুডেন্ট ছিল বা একজন স্টুডেন্ট ছিল, একজন ছিল, বিয়ে হয়েছে, ঠিক মতো লাইফটা মানে এনজয় করে, যেটাকে বলে ম্যারিড লাইফে একটু একা থাকা বা একটু এক্সক্লুসিভলি নিজেদের ভিতর টাইম করা, এটা করতে পারে নাই। তো একবার কক্সবাজার গেছে, তো এখন দেখেন দুইজনের ভার্সনটা দেখেন। কক্সবাজার গিয়া মেয়েটা বলতেছে যে হোটেলে গেলাম, সে হোটেলে থাকবে, আর আমি বললাম যে হোটেলেই থাকবা, তো আর ঢাকার হোটেলে থাকলে তো কক্সবাজার আসার মানে কি? লেটস গো আউট এন্ড সি দ্য সি, বুঝছেন না? আর ছেলেটা বললো, ছেলেটা প্রেজেন্ট ছিল, ছেলেটা বললো যে আমরা তো একান্তে কোনো টাইমই কাটাই নাই, এই জন্য কক্সবাজার হোটেলের ভিতরে আমরা নিজেদেরকে একটু টাইম কাটাইলাম। এই যে দেখেন আকাশ পাতাল তফাৎ দুইজনের ব্রেনের সেটিং এ, দুইজনের কিন্তু ইন্টেনশন দুইজনের ভালো, খুবই ভালো ইন্টেনশন। আমি বলছি যে ঘরে তো এখানে বসে থাকতে পারতাম, ঢাকায় একটা হোটেলে বসা আর কক্সবাজার একটা হোটেলে বসা তো আসলে হোটেলের রুম তো দুইটাই কজি, দুইটাই একই রকম, তো কেন আমি এখানে আসছি? লেটস গো আউট এন্ড সি দ্য সি, মহিলা বলতেছে। আর ছেলেটা বলতেছে আমরা তো নিজেদের ভিতরে কোনো টাইমই কাটাই নাই, তো চলো আমরা একটু একান্তে টাইম কাটাই। আর এই ব্যাপারটা যাই হোক, তো আপনার বলতেছে যে ছেলেদের ওয়ার্ল্ডটা হচ্ছে থিংস এবং স্পেস, জিনিস এবং স্পেস চিন্তা করে, স্পেস মানে পরিসর। আর মেয়েদের কি? পিপল এন্ড রিলেশনশিপ, মেয়েরা চিন্তা করে মানুষ এবং রিলেশনশিপের ব্যাপার, এটি তাদের কাছে মোর ইম্পর্টেন্ট, থিংস ইম্পর্টেন্ট না, থিং ইম্পর্টেন্ট না। এই জন্য একই কথা একজন মেয়েকে কে বললো তার উপর ডিপেন্ড করবে হাউ শি রিঅ্যাক্টস। কে বললো তার উপর, একটাই কথা, একই ওয়ার্ড আপনি দেখেন, একজন বলে চাপস করে স্যান্ডেল দিয়ে বাড়ি লাগাই দিল, আরেকজন বলে হাইসা বললো যে তুমি তো অনেক দুষ্ট বা একটা কিছু বললো, কথার কথা আমি বললাম। টিপিক্যাল দেখেন না, রাস্তাঘাটে দেখেন, তো রাস্তাঘাটে দেখেন না, এই সিনগুলো তো রাস্তাঘাটে দেখা যায়, চাট করে ওটা স্যান্ডেল দিয়ে বাড়ি লাগিয়ে দিল, মানে তোমার মা বোন নাই, বুঝছেন, মানে একটা কথা বললো, একই কথা আরেকজন যখন বলতেছে তখন হাইসা সেটার করতেছে। এই জিনিসগুলো বুঝতে হবে। যাই হোক, এখানে একজন এই গবেষণা করতেন, উনি ইকোনমিক্সের মহিলা ইকোনমিস্ট আর কি, 1970s সিলভিয়া হিউলেট। উনি কি নিয়ে গবেষণা করতেন? অ্যান ইকোনমিস্ট হু হ্যাজ রিটেন এক্সটেন্সিভলি অন দ্য ইকোনমিক স্ট্যাটাস অফ ওমেন, মেয়েদের অর্থনৈতিক অবস্থা নিয়ে লিখছেন যে স্ট্যাটাসটা ইন ব্রিটেন এন্ড আমেরিকা। স্ট্যাটাস বলতে ঠিক অবস্থা তা না, মানে তাদেরকে কি মর্যাদা দেওয়া হয় বা কি করা হয়, এখন এটা নিয়ে চলতেছে কথাবার্তা আছে। এবং এটা সত্যি যে একই কাজ করলে কম দেওয়ার কোনো রিজনই নাই, এটাও সত্যি কথা। একই কাজ যদি করে সেখানে স্কুইজ করা বা কম দেওয়া উচিত না, কিন্তু তারপরেও মানে যাই হোক উনি লেখালেখি করছেন।
sums up how the hopes of the 70s that the social ethics of women's equality would be translated into economic terms have been only partially fulfilled. মানে ওই 70s এ বলছেন যে মেয়েদের কে সমান অধিকারের যে আন্দোলন চালু হয় ওইটা দিয়ে তাদেরকে ইকোনমিক টার্মস মানে তারা ফাইন্যান্সিয়ালি সমান একটা বা পয়সার দিক দিয়ে সমান একটা এসে যাবে, এটা খুব কমই ফুলফিল হয়েছে, মানে পার্শিয়ালি ফুলফিল, অনলি পার্শিয়ালি ফুলফিল। তখন এখানে বলতেছেন the spirit of the decade was to pretend বলছেন কথাটা, that there were no difference between men and women, pretend বলছেন কিন্তু অনেক কথা, আসলে না, 70s এর কথা বলতেছেন। ওই সময় ওই ডিকেডের স্পিরিট ছিল টু প্রিটেন্ড, ভান করা যে ছেলে মেয়ের ভিতরে আসলে কোনো ডিফারেন্স নাই, বুঝছেন না? ভান করা কেন বলছেন আমরা এমনি বুঝতেছি, ওই 43 রানে সবাই আউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজের ছেলেরা, আর মেয়েরা ওয়ার্ল্ড কাপের কোথায় জানি যাইতেছে, তাই না? মেয়েদের ভিতর মেয়েরা ওয়ার্ল্ড কাপে যাইতেছে, কিন্তু ছেলেদের ভিতর তার মেয়েরা ওয়ার্ল্ড কাপে যাইতেছে। মানে এখানে প্রিটেন্ড করার কোনো উপায় নাই যে মেয়ে আর ছেলেরা ইকুয়াল, করেও না কেউ এই স্পোর্টসে গেমসে আপনার অন্যান্য জিনিসগুলো থেকে করে না। কিন্তু যাই হোক, well the results are in, more women than ever are working outside the home, and at least some of them have broken into the previous closed ranks of executives and professionals. But despite all of the progressive change, most women are in worse economic shape than their mothers were. মানে হ্যাঁ কিছু চাকরি হয়েছে, কিছু মেয়েরা এসে গেছে এক্সিকিউটিভ র্যাঙ্কে গেছে বা ম্যানেজারিয়াল পজিশনে বা বড় এসে গেছে, কিন্তু তারপরেও অ্যাভারেজে যদি ধরেন তাদের মায়েরা যতটুকু সেফটি সিকিউরিটিতে ছিল ফাইন্যান্সিয়ালি বা ইকোনমিক ইসের থেকে, হাজবেন্ডের উপর থাইকা বা ঘরে বসে থাইকা, তার চেয়ে তারা খারাপ অবস্থায় আছে। এবং ইউকেতে দেখেন সিগারেট খায় কিন্তু সব মেয়েরা, মানে স্ট্যাটিস্টিক্স বলে, রাস্তাঘাটে আপনি দেখবেন কোনো ছেলে সিগারেট খাইতেছে না, সব মেয়েরা সিগারেট খায়। বাংলাদেশেও নাকি এখন মেয়েদের ভিতর সিগারেট খাওয়ার হারটা আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। কেন? বিকজ অফ সোশ্যাল ইনসিকিউরিটি। এখন তারা ইন্ডিপেন্ডেন্ট হইতে গিয়া হু নিডস এ হাজবেন্ড কোয়া, এখন যে ইনসিকিউরিটিতে ভোগে তারা, সেই জন্য কিন্তু তারা ড্রাগ সিগারেট এগুলোর দিকে যাচ্ছে। কল্পনা করতে পারেন যে আপনার মায়ের জেনারেশনে কোনো ইয়াংস্টার সিগারেট খাইছে ঘরে বসে, কল্পনাই করা যায় না। একদম পুরান দিনে এত গ্রামের কোনো মহিলারা খাইতো সেটা অন্য জিনিস, কিন্তু আমি বলতেছি যে আমরা যাদের ভিতরে বড় হয়েছি, আপনার পরিচিত আছে, আমার পরিচিত কোনো একটা কাজিন নাই মেয়ে, আমার কাজিন যেহেতু ছিল বা হয়তো 50টার উপরে আছে, কোনোদিন সিগারেট খাইছে বা আমি শুনছি সিগারেট খায়, কিন্তু আজকে দেখেন ইয়াং জেনারেশন কিন্তু অনেক মেয়েরা সিগারেট খাচ্ছে। আমি তো নিজের চোখে দেখলাম একদিন যে রাস্তায় খাইতেছে সিগারেট। তো এটার কারণ হচ্ছে যে ইনসিকিউর আরো বেশি ফিল করে, বা এই জন্য বলছে মায়েদের চেয়ে তারা মানে লেস বেটার অফ আর কি, মারা ফাইন্যান্সিয়ালি বা ইকোনমিক্যালি পয়সার দিক দিয়ে বা সেফটি সিকিউরিটির দিক দিয়ে একটু বেটার ছিল এর চেয়ে। আচ্ছা, এরপরে বলতেছেন ওয়ার্ক সাকসেস অ্যান্ড অ্যাম্বিশন সিম্পলি মিন ডিফারেন্ট থিংস টু ডিফারেন্ট সেক্সেস। কাজ বললেও ডিফারেন্ট বোঝায়, সাকসেস বলতেও ডিফারেন্ট বোঝায়, অ্যাম্বিশন বলতেও ডিফারেন্ট বোঝায়। দুইটা জেন্ডারের উপর ডিপেন্ড করে কে এটার মানে কি বুঝবে, কাজ বলতে কি বুঝবে, সাকসেস বলতে কি বুঝবে, এবং বলতে কি বুঝবে, আপনার কি বলে অ্যাম্বিশন মানে আমার আকাঙ্ক্ষা বলতে কার কাছে কি বুঝবে। একজন মহিলার আকাঙ্ক্ষা নর্মালি কি, তার একটা ছিমছাম ঘর হবে, এমনি দেখেন আপনি, মানে এই মিলস এন্ড বোনস আছে না, কে পড়ে? মেয়েরা পড়ে। রোমান্টিক উপন্যাস আছে না, বড় হইতেছে কারা পড়ে? মেয়েরা পড়ে। ছেলেরা দেখবেন ঢিসু ঢাসু পড়তেছে। মানে এই যে জিনিসটা কিন্তু কেউ শিখায় দেন, শেখানোর জিনিস অটোমেটিক হয়। যাই হোক, আমরা এক্সাপ্ট গুলো পড়তেছি, দেখি কত আছে, 40। আচ্ছা, 5 মিনিট ইনশাল্লাহ। Today, the sexual polarization inside the kibbutz, আবার এটাতে যাচ্ছে। কিবুটস হচ্ছে এক ধরনের ডরমেটরি, এক্সপেরিমেন্টাল ডরমেটরি। ইসরায়েলে তারা ছেলে মেয়েকে একসাথে বড় করবে, সবকিছু এক রেখে বড় করবে। এক্সপেরিমেন্ট ছিল টু সি যে তারা একই রকম পারফর্ম করে কিনা। এটা করতে গিয়ে এটা ফেল করছে, যে এখানে বলছেন ওনারা। Today, the sexual polarization inside the kibbutz is even more acute than the outside. মানে এই যে বয়েজ আর বয়েজ, গার্লস আর গার্লস যে হয়ে যায় ভিতরে, এটা আউটসাইডের চেয়ে বেশি অ্যাকিউট, মানে আরো প্রকট, আরো বেশি দেখা যায় এটা। আচ্ছা, এই জীবন আচ্ছা গেল। আনইঞ্জিনিয়ার সোসাইটি অফ ইসরায়েল, আউটসাইড আনইঞ্জিনিয়ার সোসাইটি অফ ইসরায়েল, মানে আউটসাইডের যে নর্মাল সোসাইটি,
কিবোর্ডসটাকে বলতেছেন ইঞ্জিনিয়ার সোসাইটি, মানে এটা জোর করে তো আপনি এক বানানোর চেষ্টা করতেছেন, এইটা এই সেন্সে বলতেছেন। তারপর বলছেন this could not be accounted for in classic political terms that women were being pushed into the lower paid jobs because income in keyboards is irrelevant. তো ওইখানে আর খারাপ অবস্থা কেন, ইনকামটা তো আর নিজের এসে যায় না, কিন্তু জবগুলো হচ্ছে মানে ইনকামের জন্য যে সে করতেছে তার, কিন্তু মানে লো ইনকাম জব যেগুলো বাইরে ডিফান্ড হইতো সেই কাজগুলো অটোমেটিক্যালি দেখা যায় যে মেয়েরাই করতেছে ওইখানে, এটা বলতেছেন এখানে। একটু পরে আমরা দেখবো যে ওই ইসের ব্যাপারে বলতেছেন যে এই যে যারা প্রফেশনালি খুব এক্সেল করে তাদের ব্যাপারে খুব সুন্দর একটা কথা বলছেন। আচ্ছা, এরপরে গেল স্টাডি অফ 25 ওমেন, 25 জন মহিলার স্টাডি, এটা একটা একটা গবেষণা। ইন টপ ম্যানেজমেন্ট পজিশন, তারা টপ ম্যানেজমেন্ট আছেন, ধরেন বাংলাদেশে আছে না কতগুলো নাম, ওই দিন দেখলাম আমার এক জুনিয়রের কোম্পানির নাম ভুলে গেছি আমি, জাহাজি জুনিয়র, তার কোন একটা কোম্পানিতে সেলিব্রেট করতেছে 100 crore বলে একটা কেক কাটতেছে আর কি, মানে 100 কোটি টাকার টার্গেটই করছে আর কি, একজন মহিলা সেটারই মানে ম্যানেজার বা সিও যাই হোক আর কি, সে কেক কাটতেছে একটা দেখলাম। আমাদের কোন জুনিয়র, জাহাজি জুনিয়র, তার কোনো ব্যবসা ভুলে গেছি আমি কি। তো স্টাডি অফ 25 women in top management positions revealed a common childhood background as tomboys, মানে কমন টমবয়েজ মানে বোঝেন তো, যেসব মেয়েরা চুল ছোট রাখে, ছেলেদের সাথে ফুটবল খেলে, বাইরে যায়, শার্ট প্যান্ট পরে, কিন্তু নর্মাল না, কিন্তু এক্সেপশনাল, কিন্তু টমবয়েজ বলি আমরা তাদের অনেক সময় সরি টু সে আর কি, মানে আমি বলতেছি না কারো কথা বলতেছি না, যে তারা আলটিমেটলি তাদের ভিতরে গে বা লেসবিয়ান টেন্ডেন্সিটা বেশি থাকে আর কি, বা হয় এটা যাই হোক। তো বলতেছেন যে একজনের নাম বলতেছেন, নোটেড দিস সেম কম্বিনেশন of tomboyishness, activity and aggression in the top women she studied, a comparatively male personality pattern which suggested a prenatal organization of the brain into male mold. জন্মের ঠিক আগে আগে আপনার ব্রেনটা একটা মেল মোল্ডে তৈরি হয়েছে, এটা এক্সেপশন, এটা নর্মাল না। কেন? যে তারা মেল হরমোনে এক্সপোজ হয়েছে, তাদের মায়েদেরকে হরমোন ইঞ্জেকশন দিতে হয়েছে, এবং সেই হরমোন ইঞ্জেকশনে মেল এটা ছিল বেশি, সেই জন্য তাদের ব্রেনটা মেল হরমোনে এক্সপোজ হয়ে তাদের ভিতর মেল টেন্ডেন্সিটা আসাতেই তারা কিন্তু এই টম বয়স হয়েছে, এবং পরবর্তীতে এই পজিশনগুলোতে যাওয়ার জন্য স্ট্রাগল করছে এবং গেছে এবং সাকসেসফুল হয়েছে বা যাই হোক সেটাতে বসছে। মানে এটা সোজা কথা হচ্ছে যে ন্যাচারালি যদি একটা মহিলা মেয়ে হইতো, জন্মগ্রহণ করতো, তার ভিতরে থাকার কথা না, থাকতো না, থাকাটা লাইকলি না। তো বলতেছেন যে many clinical studies show that the women whose mothers took male hormone therapeutically during pregnancy are much more likely to be competitive, dominant and career oriented. তারা হবে কম্পিটিটিভ, তারা ডমিনেন্ট এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড হবে যাদের মায়েদেরকে মানে থেরাপিউটিক কারণে, মানে ইসের জন্য থেরাপির কারণে মেল হরমোন নিতে হয়েছিল। আপনি জানেন অনেক নিতে হয় আজকাল, প্রেগনেন্সিতে অনেক রকমের ব্যাপার হয়, কেউ সেটা নেয়, কেউ সেটা না, ওকে রিজেক্ট করে, বা অনেক রকম ব্যাপার আছে। এখন হরমোন নিয়ে খেলাধুলা করাটা আমরা আগে আপনাদেরকে বলছি যে এটা একদম লাস্ট একটা জিনিস। আপনারা যারা এখন বাবা হন নাই বা হবেন, অথবা আরো একজনের হয়েছেন, দুজনের হবেন, আগামীতে যাদের মানে হরমোনের ব্যাপারটা মুসলিমা কাউকে, ভালো মুসলিম কাউকে জিজ্ঞেস করে নেবেন, যার তার কথায় হরমোনই করবেন না, কোন স্টেজে করবেন না, প্রেগনেন্সি স্টেজে তো করবেনই না। এটা অনেক চিন্তার ব্যাপার আছে, কারণ হরমোনের জিনিসগুলো আপনার জিনিসটা খুব ছোট কিন্তু এফেক্টটা খুব বড় একটা এফেক্ট থাকবে, এবং আল্লাহর সৃষ্টির পরিবর্তন কিন্তু বেসিক্যালি, এই জন্য এটা চিন্তার ব্যাপার আছে। আজকে আমরা শেষ করে দিই, যদিও পরের চ্যাপ্টারটা বেশি ইন্টারেস্টিং, তো পরেরটা ইনশাল্লাহ আগামী দিনই করবো। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। 165 পৃষ্ঠা আমরা শুরু করব, 190 পৃষ্ঠার বই আমরা আশা করতেছি একদিন, বড় যে 2 দিন লাগবে না, এইটুকু বাকি আছে। আর আমি তো শুধু হাইলাইট করে পড়ি, তো ইনশাল্লাহ আগামী দিনই করব। আর আমরা যে শিখলাম বা শুনলাম, যদি ভালো কিছু শুনে থাকি সমস্ত প্রশংসা আল্লাহর, এবং হার্মফুল কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আমাদের একটা নতুন ভাই যারা পরে আসছেন তাদেরকে চিনাই দিই, শফি হয়তো দেখছেন,
অস্ট্রেলিয়া অ্যাডিলেডে থাকতেন, তল্পা গোটায় চলে আসছেন। দোয়া করবেন সবাই যেন আইসা কি করলাম কি ভুল করলাম এটা যেন উনি কোনোদিন না বলেন আর কি। ইনশাল্লাহ বলবেন না, ওনার এইজটা এমন যে আলহামদুলিল্লাহ রেজিলিয়েন্ট একটা সময় এখন। তারপরেও বলতেছি যে ওই যে বসন্তের দেশ ছেড়ে আসছেন, অপর লেখা পড়ছেন না, কাক বাবা মায়ের গল্প পড়ছেন, গ্রুপে দিয়েছিলাম, পড়েন নাই? আর এটা সাংঘাতিক, আজকে কি খুঁজে বাইর করেন মেল থেকে, খুঁজে বাইর করে পড়েন। বসন্তের দেশ থেকে আপনি খরার দেশে আসছেন এখন।